আলোচনা অনেক ভালো আলোচনা হবে। অনেক গুরুত্বপূর্ণ আলোচনা হবে। আসলে হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতির নীতিগত দিক থেকে সিস্টেম একটা, কিন্তু আমরা আমাদের সুবিধার্থে প্রচুর নিয়ম নীতি পদ্ধতি সৃষ্টি করতে পেরেছি, ফলে বিভ্রান্তির মধ্যে পড়ে গেছি। একেবারে বিভ্রান্তির মধ্যে পড়ে গেছি যে আসলে কোনটা ঠিক কোনটা ভুল। তবে ডাক্তার শ্যামশঙ্কর গড়াই, থ্যাংক ইউ। হ্যাঁ, গুড ইভিনিং দাদা, গুড ইভিনিং। ডাক্তার শ্যামল কুমার পুরী, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের লাইভে যুক্ত হওয়ার জন্য। অবশ্যই একটু হেল্প করবেন আপনারা। বুঝতে পেরেছি আপনারা তো অন দা ওয়ে অফ দিল্লি। আপনাদের যাত্রা শুভ হোক। তো যেটা বলছিলাম যে হোমিওপ্যাথি শিক্ষা পদ্ধতি বিভিন্ন কিছু হওয়ার জন্য আমরা কনফিউশনের মধ্যে পড়ে যাই যে আসলে কোন নিয়মটা ঠিক বা ভুল বা সহজ। সব নিয়মই ঠিক, প্রত্যেকটা নিয়মের মধ্যেই কিছু না কিছু রুগী তো সারেই সারে। ডাক্তার শিপ্রা রানী, হ্যাঁ দেবী নমস্কার, হ্যাঁ আপনাকেও নমস্কার। কিন্তু তার মধ্যে থেকেও কিছু সহজ পদ্ধতি তো থাকা উচিত, তা না হলে সেই শিক্ষা ব্যবস্থার উপর মেরুদণ্ডকে সোজা করে দাঁড়িয়ে থাকা অনেক কঠিন। তো ঠিক আর ভুল, সহজ এবং কঠিন, এটাকে নির্ণয় করতে গেলে যারা খুব দক্ষতার সঙ্গে বিজ্ঞতার সঙ্গে একনিষ্ঠ মনে হোমিওপ্যাথি নিয়ে কাজ করেন, তারা এটিকে হাড়ে বুঝতে পারে। এখানে কোন রকম কল্পনা, বিলাসিতা, অবহেলা এসবের কোনো ঠাঁই নেই, একদম এসবের ঠাঁই নেই। এখানে যা রয়েছে তা হচ্ছে পুরোপুরি একনিষ্ঠ মনে মনোনিবেশ করে গবেষণামূলক মানসিকতা নিয়ে অধ্যবসায় এর সাথে অধ্যয়ন করে চলতে হবে, তবেই এটির যে স্নিগ্ধ স্বাদ তা আস্বাদন করার সুযোগ কিছুটা হলেও হতে পারে, না হলে হবে না। আমি আমার দীর্ঘ চিকিৎসার সময়ে নানান ঘাত প্রতিঘাত, সুবিধা অসুবিধা, বন্ধুর পথে অভিজ্ঞতা অর্জন করতে পেরেছি। তো আজকে আমি বিশেষ কিছু বিষয় নিয়ে আলোচনা করব যা আপনাদের চোখ খুলে গেলেও যেতে পারে। যদি চান চোখ খুলে যেতে পারে। তবে আমার মনে হয়েছে এখনো পর্যন্ত যে আমার আলোচনাকে অনেকেই বুঝতে পারছেন না, এবং কিছু কিছু ব্যক্তি রয়েছেন যারা খুব সূক্ষ্ম চিন্তা ভাবনা নিয়ে কাজ করেন, তারা বুঝতে পেরেছেন। বেশিরভাগ জনই বুঝতে পারছেন না। তারা আসছেন এবং হোঁচট খেয়ে চলে যাচ্ছেন, বুঝতে পারছেন না। কিন্তু আমারও এখনো পর্যন্ত মনে হয়েছে আমি যে পদ্ধতিতে চিকিৎসা কার্যটা চালিয়ে যাই তা হ্যানিম্যানের অর্গাননের নির্দেশ অনুসারে, পুরোপুরি হ্যানিম্যানের, ডক্টর স্যামুয়েল হ্যানিম্যানের অর্গাননের পুরোপুরি নির্দেশ অনুসারে কাজটা করে চলি।
এবং আমি এটি খুব ভালোভাবে বুঝে গেছি এবং আমার কাছে স্বচ্ছ, যার জন্য আমার কাছে সহজ মনে হয়। এবং আমার সঙ্গে একনিষ্ঠভাবে যারা রয়েছেন কিছু ডাক্তারবাবু, তারা এটিকে বুঝতে পেরেছেন, বুঝতে সক্ষম হচ্ছেন। আজকে আমি অনলাইনে যে সমস্ত পেশেন্ট গুলো দেখি, সেই পেশেন্ট গুলোকে দেখার সময়ে অ্যানালাইসিস করে মেডিসিন নির্বাচন করার যোগ্যতা তারা রাখে এবং তারা পুরোপুরি আমাকে আমার পাশে থেকে সাপোর্ট দিতে সক্ষম হয়েছেন। এগুলো সবই হচ্ছে তাদের ধৈর্যের ফলাফল। সবটাই হলো ধৈর্যের ফলাফল। তা চলুন আমি একটু একটু করে সেসব আলোচনার মধ্যে প্রবেশ করছি। তার আগে আর একটা জিনিস বলি, আমার খুব মনে হয়েছে যে হোমিওপ্যাথি চিকিৎসকদের ট্রেনিং দেওয়ারও আগে জনগণকে, সাধারণ জনগণের ট্রেনিং করানো উচিত। কারণ হচ্ছে অধিকাংশ জনগণ তারা নিজেদেরকে হোমিওপ্যাথি চিকিৎসকের সামনে উপস্থাপন করার কৌশল বোঝেন না, জানেন না, কি বলতে হয় তাও জানেন না, একেবারেই বোঝেন না, একেবারেই জানেন না, মানে পুরোপুরি অজ্ঞ। তারা বরাবর বিকল্প চিকিৎসা পদ্ধতিতে যেভাবে মানে চিকিৎসা নিয়ে এসছেন এবং সেখানে গিয়ে যেভাবে উপস্থাপন করার দরকার হয়, সেই অভিজ্ঞতায় তাদের মধ্যে কেবলমাত্র রয়েছে। শুধু মাত্র রোগের কথা কটা বলেই শান্ত হয়ে যান, আর কিছু বলতে পারেন না। মাথায় যন্ত্রণা, পেটে ব্যথা, পেটে গ্যাস, পায়খানার শক্ত, প্রস্রাব আপনা আপনি হয়ে যাচ্ছে, ব্যাস এইটুকু, আপনি এইগুলোর ওষুধ দেন। আর কি, আর কিছু নাই। কোনো চিন্তা না, কোনো চিন্তা নাই। আপনাকে কোনোভাবেই সহযোগিতা করবার মতো দক্ষতা তাদের নেই। তো এই জন্য জনসাধারণের কাছে আমার অনুরোধ যে হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতিটা আসলে কি এবং তাদের কাছে নিজেদেরকে কিভাবে উপস্থাপন করতে হয় সে সম্বন্ধে সাম্যক জ্ঞান অর্জন করা খুবই প্রয়োজন। তাহলে আপনারা অনেক পেরেশানি থেকে মুক্তি পেয়ে যাবেন। না হলে আজীবন পেরেশানির মধ্যে আপনাদেরকে দুর্দশাগ্রস্তের সঙ্গে পেরেশানিতে ছুটে ছুটে বেড়াতে হবে। এই বলে দিলাম, যা চোখে দেখছি, আমরা যা পরখ করছি। তো প্রচুর পেশেন্ট রয়েছেন যারা শিখে গেছেন এবং তা মানে হোমিওপ্যাথি চিকিৎসকের কাছে নিজেকে কিভাবে উপস্থাপন করতে হয়, কি বলতে হয়, কতটা সহযোগিতা করতে হয়, এই সমস্ত ব্যাপারগুলো অনেকেই জেনে গেছেন। যারা জেনে গেছেন এবং সঙ্গে চলছেন, চিকিৎসা নিচ্ছেন, তাদের চিকিৎসা দিতে আমাদের কোনো সমস্যা হয় না, ফটাফট বুঝে যায়। এই জন্য অনেকে বলেন যে অমুক ডাক্তারবাবু, তিনি যদি শিশিটিকে এক ফোঁটা জল দেন ওতেই আমার রোগ সেরে যায়। এর তাৎপর্য কি? বিষয়টা হচ্ছে যে ওই ডাক্তারবাবু ওর কনস্টিটিউশনালটাকে বুঝে গেছেন, মানসিকতা এবং কনস্টিটিউশনালকে পুরোটা বুঝে গেছেন। এটাই হচ্ছে এর তাৎপর্য। তো জনসাধারণ যারা আজকে আমার লাইভে আমার সঙ্গে উপস্থিত আছেন, তারা একটু ভালো করে বিষয়টাকে বুঝুন। আপনারা একজন হোমিওপ্যাথি চিকিৎসককে সহযোগিতা করবেন তো আপনারা বহু পেরেশানি থেকে বেঁচে যাবেন। আর হোমিওপ্যাথি চিকিৎসকদের সহযোগিতা করবেন না তো সারা জীবন পেরেশানিতে, দুর্দশাগ্রস্তের সঙ্গে পেরেশানিতে আপনাদেরকে ছুটে ছুটে বেড়াতে হবে। অনেক চিকিৎসক বলেন, আমি দেখেছি অনেক চিকিৎসকই বলেন যে রুগীকে কোনো প্রশ্ন না করে তার মধ্যে থেকেই মেডিসিন সিলেকশন করতে হবে। এটা হয়তো এই অভিজ্ঞতা হয়তো তাদের আছে, কিন্তু উপদেশ দেওয়া অপেক্ষা দৃষ্টান্তই উত্তম।
উপদেশ দেওয়া অপেক্ষা দৃষ্টান্ত উত্তম, এটা আমি মনে করি। মুখে অনেক বড় বড় কথা বলা যায়, কিন্তু কাজের মুখোমুখি হলে টোটাল ব্রেন ভ্যাকেন্ট হয়ে যায়, পুরো ভ্যাকেন্ট, কোনো গল্প চলবে না। অতএব আমার মনে হয় যা সত্য এবং বাস্তব তা উপদেশ দেওয়া এবং স্বীকার করাটাই একজন সৎ মানুষের পরিচয়। তা চলুন, আমি কিছু উপদেশমূলক কথাবার্তা বললাম, এগুলো সবটাই হচ্ছে আমার জীবনের অভিজ্ঞতার কথা আমি আপনাদের সামনে প্রকাশ করলাম। তা আমি মানে কাউকে উদ্দেশ্য করে নয়, জাস্ট সকল হোমিওপ্যাথি চিকিৎসকদের যাতে এই সমস্যার মুখোমুখি হতে না হয় তার জন্য আমি সবার উদ্দেশ্যে এই বার্তা পৌঁছে দিতে চাচ্ছি, এটাই, এছাড়া অন্য কিছু নয়। আপনারা অন্য কোনো ভাবে এটাকে নেবেন না। হ্যাঁ, নমস্কার দাদা, নমস্কার। তা চলুন, এবার আমি আমার আলোচনা শুরু করি। একজন আহ রুগী, তার কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা। এই ব্যথা রুগী তো বেশি, আমি ব্যথার কথাই এই জন্য বেশি বেশি বলি যে ব্যথা। তো রুগী এসেছেন ওষুধ নিতে, খুব ব্যথা, ব্যথার বর্ণনা দিচ্ছেন। চলতে ফিরতে অসুবিধা হয়, প্রথম চলাফেরা করতে কষ্ট হয়, শুয়ে থেকে বসে থেকে উঠতে গেলে খুব ব্যথা লাগে এবং আড়ষ্ট লাগে সন্ধিগুলোতে। চলাফেরা করতে করতে আস্তে আস্তে আড়ষ্টতা কমে যায় এবং হাঁটতে চলতে সুবিধা হয়। গরম সেঁক দিলে আরাম লাগে। ব্যক্তিকে দেখতে শান্ত প্রকৃতির, তার পায়খানা স্বাভাবিকই হচ্ছে। এই ব্যথায় অনেকদিন থেকেই তিনি কষ্ট পাচ্ছেন, এটার জন্য অনেক চিকিৎসাও করেছেন, এখন আপনার কাছে এসছেন। আবার বলি, ব্যথা প্রথম সঞ্চালনে বৃদ্ধি, তারপরে নড়াচড়া করলে হাঁটাহাঁটি করলে কমে যায়, কিন্তু আরো বেশি চলাফেরা করলে, আরো বেশি হাঁটাহাঁটি করলে ব্যথা অনেক বেশি বেড়ে যায়। অল্প সঞ্চালনের মধ্যে চলাফেরার মধ্যে থাকলে সে বেশ ভালো থাকে। কি মেডিসিন হবে বলেন তো? গরম সেঁক দিলে আরাম লাগে। ব্যক্তিকে দেখতে শান্ত লাগছে। ডাক্তার সরোয়ার জাহান, রাস্টাক্স। গুড। আপনারা আমার এই কেসের অ্যান্সার দিতে দিতে একটু শেয়ার করে দেবেন, সমস্ত জায়গাতে একটু শেয়ার করে দেবেন, যাতে সবার কাছে আমার লাইভের বার্তা পৌঁছে যায় এবং তারা আমার লাইভে উপস্থিত হতে পারে। টেলিগ্রাম গ্রুপে একটু দিয়ে দেবেন। ডাক্তার হিমাংশু শেখর দাস, রাস্টক্স। সবাই রাস্টক্স বলছেন। কংগ্রাচুলেশন, কংগ্রাচুলেশন। বেশ, কেমন রেজাল্ট পান, কেমন রেজাল্ট পান একটু তাড়াতাড়ি বলবেন, তাহলে আমি তাড়াতাড়ি অনেক আলোচনায় করতে পারবো। আজকে হোমিওপ্যাথির একটা পর্দা খুলে দেব, আপনারা যদি সঙ্গে থাকেন হোমিওপ্যাথির একটা পর্দা খুলে দেব, যার যাদের বোঝার ক্ষমতা আছে তারা বুঝে যাবেন। অ্যাগারিকাস রাস্টাক্স, ক্যালি সাল, রাস্টাক্স।
আচ্ছা, ঠিক আছে। তো কামাল দেব, থ্যাংক ইউ ডাক্তার কামাল দেব। অস্থায়ী রেজাল্ট আসে ডাক্তার শ্যামল দেবনাথ। হ্যাঁ, গুড, ভালো রেজাল্ট আসে। অরামমিট, ডাক্তার হুমায়ুন কবির, অরামমিট। ঠিক আছে, তা চলুন আমি পরবর্তী আলোচনাতে আগিয়ে যাচ্ছি। এখন বিষয়টা হচ্ছে, ম্যাক্সিমাম ডাক্তার বাবুরা এরকম প্রেসক্রিপশন করেন, এটা ভুল। এই পদ্ধতিটা ভুল। আমি কেন বলছি যে বিভিন্ন, দেখেন, আমি এরকম ভাবে হাতে কলমে আপনাদেরকে শেখানোর চেষ্টা করছি। তাদের মধ্যে বেশ কয়েকজন আছেন যারা অনেক মানে পারদর্শী হয়েছেন, অনেকটাই পারদর্শী হচ্ছেন। আবার বেশিরভাগ জনই দেখেছি যে তারা বুঝতে পারছেন না। কিন্তু এত সহজ সরল সোজা ব্যাপার যে কেন বুঝতে পারছেন না সেটা আমার মাথায় ঢোকে না। এবং আমার মনে হয়েছে এটা যারা বুঝতে পারবেন না তারা হোমিওপ্যাথিতে সফলতার স্বাদ পাবেন না, এটা আমার বিশ্বাস। কখনো কখনো কদাচিৎ একটা ভালো রেজাল্ট এলো, সেটাকে ব্যর্থতা বলা যায়, সফলতা নয়। সেটা ব্যর্থতা, সেটা সফলতা নয়। সফলতা ম্যাক্সিমামটাই আসতে হবে, অন্তত 0.5%ও আপনার সফলতা আসতে হবে। তো ইদানিং টেলিগ্রাম গ্রুপে যে অনলাইনে কেসগুলো দেখা হচ্ছে, সেই কেসগুলো যেভাবে অ্যানালাইসিস করে তাদের সঠিক মেডিসিনে আমরা উপনীত হচ্ছি, তো ওই গ্রুপে যারা রয়েছেন তারা সবাই বুঝতে পেরেছেন, টের পেয়ে গেছেন যে আসলে হোমিওপ্যাথিটা ঠিক কি। এবং এভাবে শিক্ষা পদ্ধতিতে তারা অনেক উপকৃত হচ্ছেন, শিখে যাচ্ছেন। তারা আমার সঙ্গে পুরো সাপোর্ট দিতে সক্ষম হচ্ছেন। এটাই তাদের অনেক উন্নতি এখন। আমি বলে দিচ্ছি ডাক্তার সরকার রমন, আমি বলে দিচ্ছি। এখন এই ব্যক্তি আমার কাছে, মানে ম্যাক্সিমাম ব্যক্তির যে ব্যথা বেদনা, মানে রিউমাটয়েড আর্থারাইটিস যেগুলো রয়েছে তাদের ক্ষেত্রে বেশিরভাগটাই মডালিটির ক্ষেত্রে এরকম দেখতে পাবেন। আর গাউট যাদের আছে, ইউরিক অ্যাসিড বৃদ্ধিজনিত কারণে যে ব্যথাগুলো হয় গিটে গিটে, তাদের মডালিটিটা ব্রায়োনিয়ার মতো দেখতে পাবেন বেশিরভাগটাই। তো এই ব্যক্তি আপনার সঙ্গে কথা বলছে শান্ত মেজাজে। তো শান্ত মেজাজে কথা বলছে, তার চেহারাতে খুব যে বেশি চিন্তাশীলতা রয়েছে তা কিন্তু নয়। সে কখনো কখনো আহ মনটা খারাপ থাকে ব্যথা বেদনা বৃদ্ধির জন্য, আবার হাসি ফুর্তিতে থাকে। যখন তার ব্যথা বেদনাটা বৃদ্ধি পায় বা ব্যথাটা বেশি কষ্ট দেয়, তখন তার মনটা একটু খারাপ হয়ে যায়, মন মরা হয়ে যায়, ভালো লাগছে না। দুশ্চিন্তা নয়, মন মরা হয়ে যাচ্ছে, ভালো লাগছে না, খুব কষ্ট। হ্যাঁ, কিন্তু দুশ্চিন্তা নয়। আবার ওই কষ্টটা যেই না কমে যাচ্ছে, অমনি সে আনন্দ ফুর্তিতে ফিরে আসছে। এটাই হলো এই মেডিসিনের কোর জায়গা। এটাকে বুঝতে হবে। এটাকে না বুঝে কি করে একজন হোমিওপ্যাথি চিকিৎসক ট্রিটমেন্ট করতে পারবেন একটা ব্যক্তিকে, এ আমার বোধগম্যের বাইরে। হোমিওপ্যাথির এটা মূল নীতি, এটি হলো এই মেডিসিনের কোর জায়গা। এটি যেমন একটা গেল, ঠিক তেমনি আরেকজন ব্যক্তি, সে অনেক বেশি চিন্তিত, খুবই দুশ্চিন্তিত, তার ভিতরে একটা অস্থিরতা এবং বিছানায় পড়ে যাবার ভয়। এই ভয়ে সে আরো বেশি ভীতু, যে বিছানায় পড়ে গেলে মনে হয় আমি আর বিছানা ছেড়ে উঠতে পারবো না। এত বেশি টেনশন, এত বেশি দুশ্চিন্তিত, তার চেহারাতে কোনো আনন্দ এসব খুঁজে পাচ্ছেন না। সে অনেক বেশি চিন্তিত।
তার পরিবারের লোকজনদের নিয়ে অনেক বেশি চিন্তিত, যদি সে বিছানায় পড়ে যায় উঠে কাজ করতে পারবে না, একদিকে সে অক্ষম হয়ে যাবে, আরেকদিকে পরিবারের লোকজন না খেতে পেয়ে থাকবে, যার জন্য সে নিজেকে সবসময় সক্ষম অবস্থায় রাখতে চায় এবং সঞ্চালনের মধ্যে থাকতে বাধ্য হয়। এই এতগুলো বিষয় সব একজন ব্যক্তির মধ্যে রয়েছে। দুটো ব্যক্তি কি এক হলো? বলুন, আপনারা বলুন, দুটো ব্যক্তি এক হলো কিনা? আমরা হোমিওপ্যাথি চিকিৎসকরা যে পেশেন্টদেরকে মেডিসিন দিই, সেই পেশেন্টের ব্যক্তি স্বাতন্ত্রতার উপর মেডিসিন প্রয়োগ করি, ব্যক্তি স্বাতন্ত্রতার উপর। তো ব্যক্তি স্বাতন্ত্রতা হচ্ছে যে একটি ব্যক্তির ব্যক্তিত্বের সঙ্গে আরেকটা ব্যক্তির ব্যক্তিত্বের কোনো মিল হবে না, সম্পূর্ণ ভিন্ন, আলাদা। সেই জায়গাটিকে আবিষ্কার করে তার ভিত্তিতে মেডিসিন প্রয়োগ করাই হচ্ছে একমাত্র হোমিওপ্যাথি চিকিৎসকের উদ্দেশ্য, এছাড়া আর কিছু নয়। একটা পেশেন্টের সঙ্গে যে এত বেশি কথা বলা, এত বেশি খোঁজ খবর নেওয়া, এত কিছু সাত পাঁচ বিস্তারিত ভাবে তথ্য সংগ্রহ করা, এগুলোর সবটাই আসলে ব্যাপারটা হচ্ছে ব্যক্তি স্বাতন্ত্র করার প্রচেষ্টা মাত্র, তাছাড়া আর কিছু নয়। ইয়েস, ইয়েস, ডাক্তার বিনয় চন্দ্র দেবনাথ, কংগ্রাচুলেশন, কংগ্রাচুলেশন, কংগ্রাচুলেশন। বাহ, এই হলো একজন দক্ষ স্টুডেন্ট, মনে রাখতে সক্ষম হয়েছেন। বাহ, দক্ষ ডাক্তার, দক্ষ চিকিৎসক, ঠিক। ডাক্তার অ্যাংজাইটি সিটিং বেন্ট রাস্টাক্স, ফ্রিডম বেল, ডাক্তার হুমায়ুন কবির অবশ্যই ভিন্ন, ঠিক। দ্বিতীয় জন রাস্টাক্স, একদম ডাক্তার মেহেদী হাসান, একদম। ডাক্তার শ্যামল কুমার পুরী, সরি, I took leave due to poor network. Thank you, sir. Welcome. You have no other way. চলুন, ঠিক আছে। ভ্যালেডিয়ানা, ঠিক, ভ্যালেডিয়ানা অফ, প্রথম জন। দ্বিতীয় জন রাস্টাক্স, তাহলে আলাদা হয়ে গেল। আপনাকে তাহলে দেখতে হবে কি, এখান থেকে আপনি বুঝে নেন প্রত্যেকটা ব্যক্তি হচ্ছে এরকম। এখন সেম কেসের উপর একজন ব্যক্তি এসে যদি বলেন যে সেম বিষয়গুলো নিয়ে একজন ব্যক্তি এসছেন, তাকে দেখতে লাগছে খুব শান্ত, তার মধ্যে কোনো উত্তেজনা নেই, একেবারে সেম এই এই কেসটি এসছে, তাকে দেখতে লাগছে শান্ত, কোনো উত্তেজনা নেই। জিজ্ঞাসা করলেন এটা নিয়ে আপনার চিন্তা কি হচ্ছে? না, চিন্তা তেমন কিছু হচ্ছে না। তো ব্যথা তো অনেক মনে হচ্ছে, তো এ নিয়ে আপনার কাজকর্মগুলো কিভাবে ম্যানেজ করছেন? না, এ নিয়েই কাজকর্ম করছি, আর তো কেউ নেই, আমি একা, আমি কাজ না করলে আর কে করবে, আর তো কেউ নেই, কাজ তো করতেই হবে। তো এত ব্যথা, এ নিয়েও আপনাকে কাজ করতে হচ্ছে, তারপরেও মন মেজাজ কেমন আছে? না, মন মেজাজ ভালো আছে, মন মেজাজ খারাপ নেই। তো টেনশন কিছু না, টেনশন কিছু নাই, টেনশন কিছু নাই, টেনশন একটু আছে। ছেলেটা পড়াশোনা করেছে, চাকরির জন্য চেষ্টা করছে, এখনো চাকরিটা পেল না। স্বামীর সুগার আছে, বয়স হয়েছে, কষ্ট পাচ্ছেন, এটা নিয়ে একটু দুশ্চিন্তা হয়। কিন্তু আপনিও তো ব্যথায় অনেক বেশি কষ্ট পাচ্ছেন, তো আপনাকে নিয়ে কোনো দুশ্চিন্তা হয় না? না, আমাকে নিয়ে কোনো চিন্তা হয় না। ব্যক্তিত্ব আলাদা নয়? এবার কি মেডিসিন হবে?
কি মেডিসিন? প্রথম সঞ্চালনে বৃদ্ধি, পরের সঞ্চালনে আরাম, অধিক সঞ্চালনে বৃদ্ধি, এই সব কিছু ধরেই রাস্তা পেয়ে গেছি, ব্যাস ঠিক হয়ে যাবে। এটা হচ্ছে হোমিওপ্যাথির সব থেকে নিকৃষ্টতম পদ্ধতি, সব থেকে নিকৃষ্টতম যে পদ্ধতি রয়েছে তা হচ্ছে এটা। এর থেকে নিচে পদ্ধতি যা রয়েছে তা হচ্ছে, মানে এর থেকেও নিচে যে পদ্ধতি রয়েছে সেটা হচ্ছে আপনার 7টা 5টা ওষুধ একসঙ্গে মিশিয়ে দেওয়া, এইগুলো। আপনারা আরেকটু শেয়ার করুন, পেজটা আরেকটু, লাইভটিকে আরেকটু শেয়ার করে দেন। डॉक्टर कृष्ण प्रांत बर्मन पॉडोफाइलम, डॉक्टर मेहबूब कॉकोलास इंडिका, डॉक्टर रोजिना मासूमा कॉकोलास इंडिका, হোমিওপ্যাথি টিভি, আবু সাদাত এমডি সাইম, সিসি মানে ক্যালকিরিয়া কাল, আবু সাদাত এমডি সাইম আবার লিখেছেন কার্বোভেজ। হোমিওপ্যাথি টিভি লিখেছেন অর্নিকা মন্টেনা, ডক্টর নুরুজ্জামান রুটা, বিনয় চন্দ্র দেবনাথ সর্বপ্রথম লিখেছেন ককোলাস ইন্ডিকা। কংগ্রাচুলেশন যারা ককোলাস ইন্ডিকা বলেছেন। যারা ককোলাস ইন্ডিকা বলেছেন কংগ্রাচুলেশন। এটা ককোলাস ইন্ডিকা, পডোফাইলামের মতো দেখতে। এটা ককোলাস ইন্ডিকা। পডোফাইলামের মতো দেখতে, একটু পার্থক্য আছে। ককোলাস থেকে পডোফাইলামের একটু পার্থক্য রয়েছে। তো এইভাবে পার্থক্যগুলো আপনাদের নির্ণয় করা শিখতে হবে, তবে হোমিওপ্যাথি চিকিৎসক বলে স্বীকার করতে সাহস হবে, না হলে সাহস হবে না। আর এভাবে শিক্ষা অর্জন করতে যারা ভয় পান তাদের জন্য হোমিওপ্যাথি না করাই ভালো তাদের। এর বিকল্প আর কিছু আছে কিনা আমার জানা নেই, অসম্ভব ব্যাপার। এর বিকল্প চিকিৎসা পদ্ধতি আর কিছু আছে কিনা। শুরুতে টিপসে অনেকগুলো মেডিসিন আলোচনা হলো, একটি কেস নিয়ে আলোচনা করি এবার, চলেন দেখি, ভালো লাগবে। Recognizing everything but cannot move in catalepsy, Proclus indica. Careful of others, yielding disposition, এইগুলো সেই সঙ্গে মাইল্ডনেস কন্টেন্ট সবগুলোই এসবের মধ্যে রয়েছে, সবের মধ্যে। একটা কেস আলোচনা করছি। 22 বছর বয়সের একটি মহিলা,
তার সমস্যা ছিল সিস্ট, ইউটারাসে সিস্ট, রেনাল স্টোন, পাইলস, আর হচ্ছে লাম্বার লাম্বাগো, কোমরে ব্যথা। তো সেখানে যা যা বলা হয়েছে এরকম। এখন সব থেকে বড় সমস্যা হলো অর্শ। এখন বাচ্চার বয়স 8 মাস, গর্ভাবস্থায় একটি অর্শ দেখা যায়। তখন ভাবছিল হয়তো সেরে যাবে, তখন এত বেশি ছিল না, তার জন্য এত ভয় ছিল না। 5 দিন আগে মলত্যাগের সময় রক্ত পড়েছিল, রক্ত দেখেই ভয় পেয়েছিল এবং সঙ্গে সঙ্গে স্বামীকে বলেছিল। স্বামী সাহস দিয়েছিল এবং সাহস পেয়েছিল। অর্শ নিয়ে এখন চিন্তা হচ্ছে, কি জানি কি হবে। অপারেশন করতে ভয় পাচ্ছে যে, কি জানি কি হবে। যদি অপারেশন ঠিক মতো না হয়, যদি অন্য কিছু হয়ে যায়। অর্শের কথা বড় যা ও মাকে বলেছে। বরাবর পায়খানা শক্ত হয়, 1-2 দিন অন্তর পায়খানা হয়, মল বার হতে কষ্ট হয়, মলদার ছিঁড়ে রক্ত বার হয়। অর্শ নিয়ে ভয় হচ্ছে যদি বড় কিছু হয়ে যায়। ঘাম প্রচুর পরিমাণে হয়, পিপাসা স্বাভাবিক, গরম কাতর, গরম একদম সহ্য করতে পারে না। গ্রীষ্মকাল এলেই তার মাথা ব্যথা হয়, মাথায় যন্ত্রণা করে। স্নান রেগুলার করতে হয়। শীতকালে প্রচুর শীত পড়লে তখন গরম জল করে স্নান করতে হয়। মেজাজ খিটখিটে হয়ে যাচ্ছে, দিনের পর দিন মেজাজ খিটখিটে হয়ে যাচ্ছে। কথায় কথায় জবাব দিতে ইচ্ছা করছে। শাশুড়ি পিছনে লেগে থাকে, সব কাজের ভুল ধরে। এগুলোতে মনে অনেক রাগ হয়। শাশুড়ির সঙ্গে তেমন মুখ করা হয় না, রাগ করে শিশু ছেলেটাকে বকা হয়। স্বামীর সঙ্গে মনে মনে অভিযোগ করে। স্বামী বাবা মার সম্বন্ধে অভিযোগ বেশি শুনতে চায় না, শুধু বলে সহ্য করো, ঝগড়া করি না, সবটাই সহ্য করি। মাঝে মাঝে এক একটা কথার জবাব দিই। শাশুড়ির নিকট থেকে সরে আসি, একা থাকতে চাই, একা চুপ করে থাকি। মনে হয় প্রতিবাদ করি, কিন্তু পারি না। অতিরিক্ত দুশ্চিন্তা করে, মাঝে মাঝে অন্য জায়গায় চলে যেতে ইচ্ছা করে। স্বামী সাথ দেয় না। ছেলেটা ছোট আছে, ছোট দেবর আছে, তাদের বিয়ে হবে, এই সব কথা ভেবে যেতেও পারছি না। টুকির কথা, এইসব কথা ভেবে যেতেও পারছি না। শরীর ভীষণ দুর্বল, শরীর ভীষণ দুর্বল। আগের মতন জোরে কাজ করতে পারি না, বিশ্রাম নিয়ে নিয়ে কাজ করি, একেবারে বসে থাকতে পারি না। আমি যতই ভালো হয়ে চলার চেষ্টা করি, তবু কাজের কোনো ভুল ধরে উল্টা পাল্টা কথা বলবে। এগুলো আমার একদম ভালো লাগে না। এখানে থাকতে ইচ্ছা করে না, মনে হয় বাবার বাড়ি গিয়ে থাকি। কিন্তু লোকের কথার ভয়ে সেটাও পারি না। আমার শাশুড়ি খুব বেশি কথা বলে, খুব তেজি, কাউকে ভয় পায় না। সংসারের গার্জেন এখন তিনি, কাজ করে না, কথাগুলো খুব চাঁচা ছোলা, সহ্য করাই যায় না। আমি খুব ভালো করে কাজগুলো করি, তবুও কোনো ভুল ধরবেই, নানা কথা শুনিয়ে দেবে। পর্যবেক্ষণে দেখলাম শরীর ভীষণ দুর্বল, বিরক্তকর মেজাজ, শীর্ণ চেহারা। এখন তার ঘুম ভালো হচ্ছে না, খেতে ইচ্ছা করে না, কিন্তু ক্ষুধা আছে। এই হচ্ছে কেস। পিপাসা অনেক বেশি, গরম কাতর, ঘাম প্রচুর, প্রতিদিন স্নান করতে হয়। শীতকালে প্রচুর শীত পড়লে তখন গরম জল করে স্নান করতে হয়। স্নান না করলে রাতে ঘুম আসে না, পায়খানা শক্ত।
সে খুব লো টোনে আমাকে এই কষ্টের কথাগুলো সব বললেন। এই যে শাশুড়ি পিছনে লেগে থাকা, ননদ পিছনে লেগে থাকা, স্বামী পিছনে লেগে থাকা, এগুলো হচ্ছে প্রতিটা পরিবারের নির্যাতনের একটা নিদর্শন। কেউ না কেউ থাকেই থাকে, কেউ না কেউ থাকেই থাকে। আর এভাবেই সহ্য করতে 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 এক একজন ব্যক্তি এক এক রকমের প্রতিক্রিয়ার মধ্য দিয়ে অতিবাহিত করে। তো আমাদের সঙ্গে প্রথম প্রভাস মণ্ডল বলেছেন লাইকোপোডিয়াম। ডাক্তার এইচ আনামুল হক বলেছেন নেট্রামিওর। আর কেউ আর কেউ ডাক্তার ইসমাইল হোসেন নেট্রামিওর। স্যালিক্স ফ্রাজিল মনে হচ্ছে বিনয় চন্দ্র দেবনাথ। স্যালিক্স ফ্রাজিল। আর কেউ? চোখ খুলে যাবে, যদি কারোর চোখ থাকে তো চোখ খুলে যাবে, আর যদি অন্ধ থাকে চোখ খুলবে না নিশ্চিত। শ্যামল দেবনাথ ইগনেশিয়া। ডাক্তার সরকার রামন রমন নেট্রামিওর। আর কেউ? আমি এগুলো ডাক্তার ওয়াহিদ বাবু বলেছেন স্ট্যাফিসিড্রিয়া। আমি এগুলো বলি এই জন্য যে আপনার সিস্টেমটাকে বোঝার জন্য। যদি সিস্টেমটাকে না বোঝেন কোনো কিছুতে কাজ হবে না। ইগনেশিয়া, শিপিয়া, অ্যালুমিনা দুর্বল, সেই জন্য দুর্বল। প্রতিক্রিয়াটা অ্যাকোনাইটের। হুম, প্রতিক্রিয়াটা অ্যাকোনাইটের। ডাক্তার রুমানা সুলতানা চায় না এই যে কচ্ছপের দৌড়, কচ্ছপের দৌড়, সজনা সজনা গাছে সজনার শাক, সজিনার শাক অসময়ে এত ভালো কাজে লাগে। সজিনার শাক অসময়ে এত ভালো কাজে লাগে। হুম, ডাক্তার শিপ্রা রানী দেবী ইগনেশিয়া। ডাক্তার মেহেদি হাসান ইগনেশিয়া। আরে আপনাদের কাছে যে নোটগুলো আছে সেই নোটগুলো খুলেন, তাহলেই তো হয়ে যাবে অনেক। আমি এতদিন ধরে আলোচনা করছি, এতদিন ধরে এত কিছু করছি, আপনাদের কাছে যে নোট আছে সেই নোট বইগুলো খুলুন, তাহলেই তো মেডিসিন বলে দিতে পারবেন। ডাক্তার সরোয়ার জাহান চায়না। নোটবুক গুলো খোলেন, আপনারা কি শুধু এই এখানে শুনলেন, চলে গেলেন, বার হয়ে গেলেন, ব্যাস। আজকে এই আলোচনার খরচা যদি 1,000 টাকা করে হতো, এই বইটা এমন এমন একটি বই যে বইটার দাম 40,000 টাকা। 40,000 টাকা। তো যদি সেই বইটাকে কিনতে হতো, সব মনে রাখা যেত, গুরুত্ব দেয়া যেত। ঠিক। সেলিনা আক্তার ইগনেশিয়া। কংগ্রাচুলেশন, কংগ্রাচুলেশন। আমি তো অ্যাস্ট্রোনাইজ হয়ে গেছি এবং প্লিজড হয়েছি, ভীষণ প্লিজড হয়েছি। কংগ্রাচুলেশন ডাক্তার রুমানা সুলতানা, সবার আগে সঠিক মেডিসিনের নাম বলতে পারার জন্য।
তারপরেই হচ্ছে ডাক্তার সরোয়ার জাহান। কংগ্রাচুলেশন, আপনারা সঠিক মেডিসিনের নাম বলতে সক্ষম হয়েছেন। এই জন্যই বলি, চোখ থাকলেই খুলে যাবে, না থাকলে খুলবে না। কে কথাটা বলছে সেদিকে না তাকিয়ে কথাটা কি কি বলা হচ্ছে সেই দিকে একটু ধ্যান দেবেন, তাহলে আশা করি আপনাদের অনেক উপকারে আসবে। আর যদি মনে করেন যে কথাটা কে বলছে, ওর কথা কে শোনে, তাহলে গেল, তাহলে কোনো কাজে আসবে না। এই কেসটি হলো চায়না। কোথায় ভুল হয়, আমি যদি নেট্রাম মেয়র বলে চালিয়ে দিতাম, অবভিয়াসলি সবাই এটাকে এক বাক্যে খেয়ে নিতেন। কিন্তু যারা বোঝেন তারা আমার গলা চেপে ধরতেন, যে বুঝিয়ে দিতে হবে কেমন করে হলো, নেট্রাম মেয়রটা কেমন করে হলো বুঝিয়ে দিতে হবে। গালগপ্প বলার জায়গা পান না, বলবেন নেট্রাম মেয়র এরকম নয়। আমরা মেট্রিয়া পড়তে জানি না, এই জন্য আমি বলি না যে আপনারা মেট্রিয়া পড়েন একরকম লাগে, আমি সেই মেট্রিয়াটাই পড়িয়ে দেবো আর এক রকমের লাগবে। তখন মনে হবে যেন হ্যাঁ এইবার খুব ভালো লাগলো, এবার বুঝতে পারলাম, এটা মনে হবে তখন। আমি একটু মজা করে বলছি এই জন্য যে একেবারে গম্ভীরতা ভালো লাগে না, আপনাদের সঙ্গে রয়েছি, একেবারে গম্ভীর থাকবো ভালো লাগে না, ভালো লাগবে না, যার জন্য বলছি আর কি। sadness gloomy, ailments from grief, irritability weakness with, fear of dark, fear of dark। যদি বড় কিছু হয়ে যায়, যদি বড় কিছু হয়ে যায়, সেই সাথে সাথে অ্যাসোসিয়েটেড সিমটম আপনার ডিলুশন পারসিকিউটেড রয়েছে, ডিলুশন পারসিকিউটেড এগুলোও রয়েছে, ইরিটেবিলিটি পেন ডিউরিং এটাও রয়েছে, ইরিটেবিলিটি উইকনেস উইথ। চায়না মেট্রিয়ামেটিকায় পড়তে কি দেখেননি, যে লেখার মধ্যে দিয়ে মানে যে ডাক্তারবাবু চায়না লিখতে গিয়ে তার দুর্বলতার কথা বলেননি, ওই লেখাটা ভুল। যে ডাক্তারবাবু তার মেট্রিয়ামেটিকা লিখতে গিয়ে চায়নার দুর্বলতার কথা উল্লেখ করেননি, ওই মেট্রিয়ামেটিকা অসমাপ্ত। ভুল নয়, ভুল বলাটা আমার ভুল হলো, এটা অসমাপ্ত, এটা অসমাপ্ত। এটা হলো ওর ধাতুগত গতি প্রকৃতি। একটা ব্যক্তি অসুস্থতার সঙ্গে দুর্বল থাকা, শরীরে শক্তি থাকা, এটা ধাতুগত অবস্থার পরিচয় বহন করে। এটার অনেক বড় গুরুত্ব, অনেক অনেক বড় গুরুত্ব এটার। প্রথমে শুরু যেখানে করেছিল এই ব্যক্তি, এই যে এইখানে যে গর্ভাবস্থায়, হ্যাঁ গর্ভাবস্থায় একটি অর্শ দেখা যায়, তখন ভাবছিল হয়তো সেরে যাবে, তখন এত বেশি ছিল না, তার জন্য এত ভয় ছিল না। 5 দিন আগে মলত্যাগের সময় রক্ত পড়েছিল, রক্ত দেখেই ভয় পেয়েছিল এবং সঙ্গে সঙ্গে স্বামীকে বলেছিল, স্বামী সাহস দিয়েছিল এবং সাহস পেয়েছিল। এখানে কি বলছে যে 8 মাস, 8 মাসের বাচ্চা এখন আছে, যে গর্ভাবস্থায় একটি অস্ত্র দেখা যায়, তখন ভাবছিল হয়তো সেরে যাবে, মানে খুব একটা গুরুত্ব দেয়নি, হয়তো সেরে যাবে, গুরুত্ব দেয়নি। তখন এত বেশি ছিল না, তখন এত বেশি ছিল না, অর্থাৎ ছোট ছিল, তার জন্য এত ভয় ছিল না। 5 দিন আগে মলত্যাগের সময় রক্ত পড়েছিল, রক্ত দেখেই ভয় পেয়েছিল, যে এখন এটা অনেক বড় হয়ে গেছে, অনেক খারাপ কিছু হয়ে গেছে, তাই সে ভয় পেয়ে গেছে।
যারা রুব্রিক বেসিসে হোমিওপ্যাথি মেডিসিন নির্বাচন করেন তাদের মধ্যে অনেকেই এটাকে ফিয়ার অফ এক্সট্রা ভেগেন্স ধরে ওপিয়াম প্রয়োগ করবেন। আবার অনেকেই আছেন যারা ফ্রাইটেন্ড ইজিলি, ওয়াকেন টেরিফাইড অ্যান্ড স্ক্রিমিং অ্যান্ড ক্লিংস দোজ, মানে তার কাছাকাছি যারা রয়েছে তাদেরকে সে চেপে ধরবে, স্ট্রামোনিয়া। এগুলোকে প্রয়োগ করবেন, কিন্তু সবসময় পুরো পেশেন্টটাকে বুঝতে হবে সর্বদাই। বিশেষ করে ঘাতকত চিকিৎসা দিতে গিয়ে পুরো পেশেন্টটাকে বুঝতে হবে। এখন এগুলোর সাথে যুক্ত হয়েছে শাশুড়ির নির্যাতন। শ্বশুর বাড়ি তো, শাশুড়ির নির্যাতন। একদিকে অর্শের ভয়, আর একদিকে শাশুড়ির নির্যাতন। এই সব কিছু তাকে নিঃশেষ করে দিয়েছে। সবকিছু নিয়ে তার ভিতরে যে চিন্তা, চাপ, এগুলো তার শক্তিকে নিঃশেষ করে দিয়েছে। সে দ্রুত দুর্বলতার দিকে চলে গেছে, একদিকে শারীরিক ভাবে দুর্বলতার দিকে চলে গেছে, আর একদিকে হচ্ছে খিটখিটি হয়ে গেছে। এই খিটখিটি হওয়া সত্ত্বেও সে তার রাগকে প্রকাশ করতে পারছে না। ছেলের উপরে রাগটা প্রকাশ করছে, ছোট ছেলে তার উপর রাগটা প্রকাশ করছে, তাকে বকাবকি করছে, কিন্তু শাশুড়ির মুখোমুখি জবাব দিতে পারছে না। অথচ শাশুড়ির মুখোমুখি জবাব দেওয়ার জন্য তীব্র আবেগ আসছে, ভিতরে প্রবল আবেগ আসছে, কিন্তু জবাব দিতে পারছে না। একজন স্ট্যাফিসিকরা বলেছিলেন মনে হয়, স্ট্যাফিসিকরা বলেছিলেন মনে হচ্ছে নাকি, এই জায়গাটাকে ধরে, হুম, ডাক্তার ওয়াহিদ বাবু স্ট্যাফিসিগ্রিয়া বলেছেন। স্ট্যাফিসিগ্রিয়াটা এত তাড়াতাড়ি দুর্বলতার ছাপ পড়বে না, এত তাড়াতাড়ি দুর্বলতা আসবে না। স্ট্যাফিসিগ্রিয়া তো এরকম, এবং স্ট্যাফিসিগ্রিয়াতেও একজনের রাগ আর একজনের উপরে ঝাড়বে না। যেহেতু একই বাড়িতে রয়েছে, এখন ছেলের উপরে রাগ দেখাতে গেলে তো তার শাশুড়ি তো বুঝে যাবেই যে আমার রাগ ওর উপরে তুলছে, সে ছেলেকে কেন এরকম বকাবকি করবে, বাচ্চা ছেলে। ছেলের উপরে কেন সে রাগারাগি করছে। এই যে কথাটা, এই কথাকেও স্ট্যাফিসিকরা ভয় পায়, যার জন্য সে এত ছেলে মানুষই কাজ করবে না, এত ছেলে মানুষই কাজ করবে না। ইগনিশিয়া এতটা দুর্বল হয় না এত তাড়াতাড়ি। ইগনিশিয়া প্রচুর সহ্য করে। তা চলুন কেসটাকে দেখি আগে, তারপরে বলছি। 27/8/2023, চায়না, 200, 4 মাত্রা দিই, 15 মিনিট অন্তর খেতে। অর্শ থেকে তারপরে কি হলো, 29/9 আসলো 20, 27/8 দেওয়া হচ্ছে, 20/9 আসলো ফলাপ। অর্শ থেকে আর রক্ত পড়েনি, মল স্বাভাবিক হচ্ছে, ক্ষুধা বেড়েছে, ঘুম ভালো হচ্ছে, এখন মন মেজাজ ভালো আছে, শারীরিক দুর্বলতা কমেছে। এই কেস আমার ভিডিও রয়েছে, এই কেসটি ভিডিও রয়েছে, এখানে দেখানো যাবে না, দেখানোর পদ্ধতি নেই, থাকলে আপনাদের এক্ষুনি এই কেসটাকে দেখিয়ে দিতাম, বুঝতে পারতেন যে তাহলে। তারপরে কি হলো, ওকে আমি অনৌষধি দিলাম। 14/10/2023 ভালো আছে। এক আবার ফাইটাম 31/10/2023 ভালো আছে। এখন বলছে ওর স্বামীর সঙ্গে এসছে, এসে বলছে যে এখন আর কোনো সমস্যা নেই, কোনো কষ্ট নেই, তো কি বলবো, এই কথা বললো। তারপরও আমি তাকে চাই না, 1000 2 মাত্রা একবার দিয়েছি। তারপর ওকে বলা হয়েছিল যে চিকিৎসাটা কিন্তু আরো চালিয়ে যেতে হবে, যেন বন্ধ না হয়। কয়েকদিন আগে তার স্বামীকে নিয়ে এসেছিলেন
এবং একই কথা বললেন যে আমার আর কোনো সমস্যা নেই। তা আমি কি বলবো, আবার ফাইটাম। এই কেসে অন্যান্য যে সমস্ত লক্ষণগুলো ছিল, সহকারী লক্ষণ, প্রধান লক্ষণ কটা ছিল আমার কাছে এইটা। এর মধ্যে এন্ট্রির পথ ছিল আমার ইরিটেবিলিটি, উইকনেস উইথ, ইরিটেবিলিটি, উইকনেস উইথ, আর হচ্ছে এলিমেন্টস ফ্রম গ্রিফ। এটা ছিল আমার এন্ট্রি ওয়ে। আর ওর যে কনসার্ন ছিল ফিয়ার অফ ডার্ক। এই কটা নিয়ে আমি ওকে চায়না দিয়েছিলাম। কিন্তু অন্যান্য লক্ষণ যারা এর সঙ্গে মিলে যায় সেটা হচ্ছে যে ডিলিউশন পারসিপিটেড, হি ইজ পারসিপিটেড, ডিলিউশন রং সাফার্ড রং হি হ্যাজ। সে ওখানে কি বলেছে যে আমি কাজকর্মগুলো এত পরিপাটি করে করি, এত সুন্দর করে করি, তারপরও ভুল খুঁজে পাই এবং আমাকে বকাবকি করে। অর্থাৎ ভুল ভাবে সে নির্যাতিত হচ্ছে। কোয়াইট ওয়ান্টস টু বি, তার চুপচাপ থাকতে ইচ্ছা করে। ডিলিউশন হিন্ডার্ড হিজ, সে চুপচাপ শুয়ে বসে থাকতে পারে না, তাকে বিশ্রাম নিয়ে নিয়ে হলেও কাজ করতে হয়। এটাই হচ্ছে হিন্ডার্ড। সেন্সিটিভ মোরাল ইমপ্রেশন টু, অর্থাৎ নৈতিকবাদী মানুষ। এই নৈতিকবাদী মানুষের কারণে নৈতিকতা বোধ তার ভিতরে অনেক বেশি এবং বিবেক বোধও তার মধ্যে অনেক বেশি, যার জন্য লোকে কি বলবে মানে সামাজিক ভাবে বাধ্যবাধকতার কারণে সে তার পজিশনকে ধরে রাখার জন্য সে অনৈতিক কোনো কর্মকাণ্ড ঘটাতে পারছে না। তো লোকে কি বলবে, মোরাল, ল্যাসিভিয়াস ইম্পর্টেন্স উইথ, ল্যাসিভিয়াস ইম্পর্টেন্স উইথ এগুলো রয়েছে যে মানে প্রবল একটা ইচ্ছা অথচ অক্ষম, প্রবল একটা ইচ্ছা অথচ অক্ষম। এটা পরে আমাকে বলেছে যে তার ছেলেকে অনেক বড় করতে চায়, অনেক ভালো স্কুলে পড়াশোনা করাতে চায়। হ্যাঁ, এটা তার অনেক ইচ্ছা, একটা ভালো বাড়ি করবে, এগুলো তার ইচ্ছা, এটা আর কি। অ্যাঙ্গার স্ট্যাবড এনিওয়ান সো অ্যাংরি দ্যাট হি কুড হ্যাভ, এত বেশি অ্যাংরি হয়ে যায় যে মনে হয় একটা চাকু মেরে দিতে হবে কাউকে, কিন্তু পারে না। এটা হচ্ছে এটা, কিন্তু পারে না। ডিলিউশন টর্মেন্টেড হিজ, শাশুড়ি তার সঙ্গে ছোটখাটো বিষয় নিয়ে যেভাবে পিছনে লেগে থাকে তা ওর কাছে টর্মেন্টেড মনে হয়, খুব নির্যাতিত মনে হয়। এখন কথা হচ্ছে সেম কেসটা যদি ইগনিশিয়ার হতো তাহলে কি হতো? এটাই যদি ইগনিশিয়ার হতো, মানে গলার মধ্যে সুরসুর করছে, এটা যদি ইগনিশিয়া হতো তাহলে কি হতো? ওয়ালাইকুম আসসালাম ডাক্তার জাভেদ বাইতুল। এটা যদি নেট্রামিয়র হতো তাহলে কি হতো? এটা যদি আপনার নেট্রাম কার্ভ হতো, এটা যদি ক্যামোমিলা হতো তাহলে কি হতো? সেম সিচুয়েশনের মধ্যে প্রত্যেকটা ব্যক্তিকে এবার ফেলুন আর ভাবুন যে কি হতো সেম সিচুয়েশনের মধ্যে। এই সিচুয়েশনটা হচ্ছে এক্সাইটিং কজ, অর্থাৎ রোগ উৎপাদনের কারণ। এটি হলো রোগ উৎপাদনের কারণ। ওই এটা একটি কারণ, পিছনে লেগে থাকা, নির্যাতন করা, এগুলো হচ্ছে উৎপাদনের কারণ। তো এইগুলোর সাথে বাস করতে করতে পেশেন্ট প্রচন্ড চাপের মুখোমুখি হয়, প্রচন্ড চাপের মধ্যে পড়ে যায় এবং যে যেমন প্রকৃতির মানুষ, যে যেমন স্বভাবের মানুষ, সে তেমন ভাবে নিজেকে অভিব্যক্তি ঘটিয়ে জীবনযাপন করতে থাকে। আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, যদি ক্যামোমেলা হতো
এই শাশুড়ির সাথে যদি ক্যামোমিলা থাকতো তাহলে কি করতো আপনারা একটু বলুন তো দেখি, কে কতটা আমার কথাটা বুঝতে পারছেন সেটা একবার বুঝে নেই। আপনারা কে কতটা বুঝতে পারছেন বা শুনছেন সেটা একবার বুঝে নেই। যদি এটা চায়না না হয়ে, চায়না ব্যক্তি না হয়ে ক্যামোমেলা ব্যক্তি হতো তাহলে কি করতো, কি প্রতিক্রিয়া আসতো শুনি, বলেন। বলেন। ডাক্তার রোমানা সুলতানা, গুড। রীতিমতো ঝামেলা সে সহ্য করতো না, প্রতিবাদ করতো, ঝগড়া করতো, এই ভারাজ, বহু বছর পর ইভারাজের দেখা মিলেছে। এই যে ধূমকেতু ঝগড়া করতো, সবসময় গন্ডগোল হতো। তাহলে বিষয়টা হচ্ছে, আপনারা যেখানে জানেন, যেটা জানেন সেটা চট করে বুঝে যাচ্ছে তো। ক্যামোমেলার জন্য এটা যদি সত্য হয়, তাহলে ইগনিশিয়া কি যা করবে সেটা কেন সত্য হবে না? এটা যদি নাক্স ভূমিকা হতো, যদি সিফিলি নাম হতো, যদি মেডরি নাম হতো, যদি অ্যাকোনাইট হতো, সব থেকে ভীত মানুষ আমাদের মেট্রিয়ামেটিকায় যত মানুষ আছে তার মধ্যে সব থেকে ভীত মানুষ অ্যাকোনাইট। সে যদি এখানে থাকতো, আর্সেনিক থাকতো, তাহলে তাদের প্রতিক্রিয়া কি হতো এইটাকে বুঝবেন। আর একটু বইগুলো পড়বেন, তাহলে আপনাদের কাছে বিষয়টা অনেক সহজ হবে। আপনারা বুঝতে পারছেন ব্যাপারটা এবার, বিষয়টা এবার বুঝতে পারছেন। Impatience cure him at once quarreling. ঠিক। যদি ক্যান্থারিস হতো, যদি লাইসিন হতো, যদি মার্কসল হতো, এইভাবে পড়বেন বইগুলো, মেটেরিয়া গুলো, তাহলে আপনারা আপনাদের অ্যান্সার পেয়ে যাবেন। প্রত্যেকটা ব্যক্তি আলাদা আলাদা। যদি ওয়ারামমেট হতো, যদি হ্যামামিলিস হতো, অ্যালোসকটিনা হতো, পডো হতো, ফসফরাস হতো, কার্সিনোসিন হতো, এভাবে করে আপনারা মেডিসিন গুলোকে পড়বেন, প্রশ্ন করবেন আর অ্যান্সার খোঁজার চেষ্টা করবেন। তাহলে আপনারা আপনাদের গন্তব্যস্থলে পৌঁছে যেতে সক্ষম হবেন। না হলে হোমিওপ্যাথিতে সফলতা অসম্ভব। তো ইগনেশিয়া হলে কি করতো, আমি এটা একটু আপনাদের সঙ্গে আলোচনা করি। খারাপ অবস্থায় বা অসুস্থ অবস্থায় সে চুপচাপ থাকবে, কেননা সে গোপন প্রিয় মানুষ। ইগনেশিয়ার রিয়াকশনটা দেখুন, ইগনেশিয়ার রিয়াকশন ডিউ টু সিকনেস। খারাপ পরিস্থিতির সাথে অসুস্থ হতে পারে, অথবা পারিবারিক ভাবে খারাপ পরিস্থিতির সাথে যখন বসবাস করে, তখন সে যেভাবে নিজেকে মানিয়ে চলে সেইটা দেখেন। সে চুপচাপ থাকবে, কেননা সে গোপন প্রিয়। সে কিছু না বলে কষ্ট সহ্য করে যাবে, কিন্তু সেও আশা করে যে সামনের লোক তাকে সাহায্য করুক, যেহেতু সে এতদিন তাদেরকে সেবা যত্ন দিয়ে এসেছে। এখন তাদেরও উচিত তাকে এই খারাপ অবস্থায় সাহায্য করা। না, ডিসকনসার্টেড এখনো হয়নি, আরো পরে ডিসকনসার্টেড হবে, এখনো হয়নি ডিসকনসার্টেড। ক্যামোমিলা এত, সরি, ইগনেশিয়া এত তাড়াতাড়ি ডিসকনসার্টেড হয় না।
আচ্ছা, আর সে সাহায্যের কথা মুখে বলবে না। দেখেন, সে সাহায্যের কথা মুখে বলবে না। তাদের দেখে বুঝে নেওয়া উচিত যে সে অসুস্থ, আগের মতো সে চলতে পারছে না, কাজ করতে পারছে না ইত্যাদি। তাকে কেউ তুচ্ছ করে, অবহেলা করে, অবজ্ঞার সহিত সাহায্য করুক বা উপকার করুক, সেটা সে চায় না। সে চাই সম্মানের সাথে তাকে সাহায্য করুক, উপকার করুক। সে অন্যদের দ্বারা নিদারুণ নির্যাতন, নিদারুণ নিষ্ঠুরতা সহ্য করে চলে, তবু সে খারাপ আচরণ করে না। যদি ক্যামোমিলা হতো, কোমর বেঁধে ঝগড়া করবে, কেননা সে ক্যামোমিলা। যদি মস্কাস হতো, তার ঝগড়া কদিন চলবে এ বলে শেষ করা যাবে না, আন্দাজ করা যাবে না তার ঝগড়া কদিন চলবে। এগুলো কেন করে? যে যেমন স্বভাবের মানুষ, তার তেমন প্রতিক্রিয়া। সে নিষ্ঠুরতা সহ্য করে চলে, তবু সে খারাপ আচরণ করে না, শান্ত থাকে। কারণ সে মনে করে তার নিজের পরিবারের সামাজিকভাবে মর্যাদা আছে, সম্মান আছে। যদি সে কোনো খারাপ আচরণ করে, তাহলে সে নিজে, তার মা বাবা, পরিবারের লোকজন কড়া সমালোচনার মুখে পড়বে। সেই জন্য ইগনিশিয়া ব্যক্তি মনে করে সামাজিক বাধ্যবাধকতার কারণে কোনো অনৈতিক কাজ করার চেয়ে নিদারুণ নিষ্ঠুরতা সহ্য করাই ভালো। হুম। ইগনিশিয়ার রুগী গলায় দড়ি দিয়ে বিষ খেয়ে আত্মহত্যা করতেও সংকোচ বোধ করে। সে মুখে বলবে আমার আত্মহত্যা করব, আমি মরবো, আমি মরতে চাই, কিন্তু সে মরতে পারবে না। কেন? এই যে মরতে চাই বললেই, আত্মহত্যা করতে চাই, মরতে চাই, মরার কথা বলে বারবার। এই কথা শুনেই মনে হবে যেন অরাম মেয়ে। কত বড় ভুল বলেন তো, কত বড় ভুলের মধ্যে চলছি, কত বড় ভুলের মধ্যে চলছি। যে কেন আত্মহত্যা করতে চায়, যে আত্মহত্যা করতে চাচ্ছে সেই ব্যক্তিটা কে, সেটাকে বোঝেন আগে। সেই ব্যক্তিটা কে আগে বুঝতে হবে। যে আত্মহত্যা করতে চাচ্ছে সে কে, তার ভিত্তিতে আপনার নির্বাচন করতে হবে যে আসলে ব্যক্তিটা কি। তা সে আত্মহত্যা করতেও সাহস পাবে না। কেন? না, আত্মহত্যা করলে তাকে কথা শুনতে হবে, মরে গেছে তবু তাকে কথা শুনতে হবে, তার ধারণা, তাকে কথা শুনতে হবে, তার পরিবারকে কথা শুনতে হবে, সমালোচনার মুখে পড়তে হবে যে অমকের মেয়ে আত্মহত্যা করেছে। এটাতে তাদের সম্মান মাটিতে মিশে যাবে, সম্মান নিচে নেমে যাবে। এটা সে সহ্য করতে পারবে না। তাই ইগনিশিয়ার ব্যক্তি সহজে আত্মহত্যাও করতে চায় না, অথচ মরার জন্য সে মুখে অনেক কথা বলে। তো পারিবারিক অসহযোগিতাপূর্ণ অবস্থা তাকে ভীষণ দুঃখী করে, ভীষণ মর্মাহত করে। এই যে গ্রিফ, গ্রিফ সাইলেন্ট, গ্রিফ হচ্ছে দীর্ঘস্থায়ী চিন্তা ভাবনা। একই ভাবনা চিন্তাকে দীর্ঘস্থায়ী করাকে গ্রিফ বলা হয়। আর ক্ষণস্থায়ী, যা চোখে দেখে বোঝা যায় ব্যক্তি খুবই দুঃখী, সেটা হচ্ছে স্যাড। তো তারপরে কি, এটা তার আত্মমর্যাদাকে আঘাত করে, সারাক্ষণ মনের মধ্যে আন্দোলিত হতে থাকে, তবু সে শান্তভাবে দুঃখী মনে নির্বাক থাকে। তার প্রতি নির্যাতনের ধারা তার সামাজিক মান মর্যাদাকে নিচে নামিয়ে দিচ্ছে অনুভব করে। কোথাও দুর্বলতার কথা এখানে বলা হয়নি। দ্রুত দুর্বল হয় না, এটা এর গতি প্রকৃতি নয়। কিন্তু চায়নার গতি প্রকৃতি হচ্ছে দ্রুত দুর্বলতার দিকে ধাবিত হওয়া। সেন্সিটিভ মোরাল ইমপ্রেশন টু, সে প্রচন্ড নৈতিকতাবাদী মানুষ,
প্রচন্ড প্রচন্ড রকমের নৈতিকতাবাদী মানুষ, moral impressionable person. Despite social position of mildness, complaining, bears suffering, even outrage without sadness quiet. Sad আছে কিন্তু তবু শান্ত। Mind taciturn during, mind taciturn mortification after, taciturn sadness in, taciturn suffering, indisposed to talk about his. সে স্যাডনেস থাকে, চুপচাপ থাকে, ট্যাসিটার্ন থাকে, নির্বাক থাকে, তবুও তার যে কষ্টের কথা বলতে চায় না। কেন কেন বলবো কষ্টের কথা? ওদের যখন কোনো সমস্যা হয় তো বলার প্রয়োজন হয় না, আমি সঙ্গে সঙ্গে দেখেই বুঝে যাই এবং ওদের চাহিদা পূরণ করি, যা যা প্রয়োজন সব চাহিদা পূরণ করি। তো আমি, আমার কি প্রয়োজন, আমার কি হয়েছে তা আমি কেন মুখে বলবো? সেটা ওদের উচিত বুঝে নেওয়া, ওদের উচিত বুঝে নেওয়া। আমি কেন বলতে যাব? ও বলবে না। এটাই হচ্ছে এর ইম্ব্যাসিলিটি, নেগেটিভিজম, এই একটাই হচ্ছে এর দোষ। এছাড়া এর আর কোনো দোষ নেই। নেগেটিভ পয়েন্ট এই একটাই, ইম্ব্যাসিলিটি, নেগেটিভিজম। এই ব্যক্তির কাছে সম্মান এবং সামাজিক অবস্থান খুবই গুরুত্বপূর্ণ। সে এই জিনিসটিকে যে কোনো মূল্যে অর্জন করতে চায়। কোনো কিছুতেই সে মর্যাদার সাথে আপোষ করে না। দীর্ঘ সময় যাবত লড়াই করে চলে, পরিবারের সাথে সারাক্ষণ লড়াই করে চলে, সমাজকে দেখানোর জন্য সংগ্রাম করে যে তাদের পরিবারে কোনো কিছু ভুল হয়নি, ঝামেলা হয়নি, সবার সাথে সবকিছু ঠিকঠাক আছে। নিদারুণ নির্যাতন সহ্য করেও সবার কাছে দেখাতে হয় যে সে অনেক ভালো আছে, তার কোনো সমস্যা নেই, পরিবারের সবাই খুব ভালো মানুষ, তাকে সবাই ভালোবাসে, সম্মান করে। এইভাবে তার শারীরিক ও মানসিক সকল শক্তি নিঃশেষ হয়ে যায়, ঘুরে দাঁড়িয়ে যুদ্ধ করার মতন অবস্থায় আর থাকে না, এইবার ডিসকনসার্টেড হয়ে গেল। হলো, এইবার ডিসকনসার্টেড হয়ে গেল, ঠিক। Ignacia will not disclose of her being tormented by her mother-in-law as of secretive and hiding desire to, yes, ঠিক। তাহলে কাকে বুঝতে হচ্ছে এবার বুঝুন। প্রেম করে ব্যর্থ হয়েছে আর এখন দুঃখ পেয়ে বিষণ্ণ হয়ে পড়েছে, যত দোষ নন্দ ঘোষ, যত দোষ হচ্ছে, মানে প্রেম করে দুঃখী হয়েছে, প্রেম করে হতাশ হয়েছে মানেই ইগনেশিয়া নেট্রামিওর, ইগনেশিয়া নেট্রামিওর, যত দোষ নন্দ ঘোষ। আর কেউ প্রেম করতে জানে না, আর কেউ প্রেম করে না, আর কেউ প্রেমে ব্যর্থ হয় না, যত দোষ নন্দ ঘোষ। ক্যামোমিলা পেশেন্ট যদি প্রেম করে এবং সে যদি ব্যর্থ হয়, সে কি করবে? হাইসিমাসের ব্যক্তি যদি প্রেম করে, সে যদি ব্যর্থ হয় তাহলে কি করবে? প্রেম শুধু ওই ইগনেশিয়া নেট্রামিওরই করে, আর কেউ করে না, ক্যামোমিলা করে না, হায়োস করে না, ল্যাকেসিস করে না। এখন ছেড়ে দিয়েছে, খুবই কষ্ট, খুবই দুঃখী, খুবই মনমরা ইগনেশিয়া। কত বড় ভুলের মধ্যে আমরা রয়েছি। এই জায়গাগুলোকে ভালো করে বুঝতে হবে, আর এই জায়গাগুলোকে ভালো করে বুঝিয়ে ডাক্তারদেরকে অবশ্যই সহযোগিতা করবেন। সাধারণ জনগণ যারা এই ভিডিও শুনছেন, তারা ভালো করে বুঝে নেন যে হোমিওপ্যাথি চিকিৎসককে কিভাবে আপনাদেরকে সহযোগিতা করতে হবে। আপনারা ট্রেনিং করুন, এগুলো থেকে শিক্ষা অর্জন করুন, না হলে আপনাদের পেরেশানি আর দুর্দশা এ জীবনে মিটবে না।
তারপরে কি, আসলে এই ব্যক্তি হচ্ছে ছাই চাপা আগুনের মতো, তাই না? ঘুষঘুষে আগুন। আসলে এই ব্যক্তি হচ্ছে ছাই চাপা আগুনের মতন। তার নৈতিকতা ও বিবেক যতক্ষণ অটল থাকে ততক্ষণ সে সবকিছু সহ্য করে। সে রাগ চাপা রাখে, শান্ত রাখে, দুঃখী থাকে এবং প্রতিক্রিয়া দেখায় না। তার ভিতরে সব জমতে জমতে ক্রমশ রাগ বেড়ে যায়। কষ্টগুলো জমিয়ে রাখতে রাখতে যখন কোনো কারণে সে বলতে বাধ্য হয়, তখন ভীষণ রেগে যায়। সে বেপরোয়া হয়ে যায়, আগ্নেয়গিরির মতো ফেটে পড়ে এবং ঘটে যাওয়া ঘটনাগুলো পর পর বলতে থাকে। সে পাগল হয়ে যায়, বেপরোয়া হয়ে যায় এবং প্রচন্ড উন্মাদনার আচরণ করে, হিংস্র হয়ে ওঠে। তখন সে সবার সাথে বিদ্রোহ করে, নিজের নিকটে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। মাইল্ড টু ওয়াইল্ড। এক সময় মাইল্ড ছিল, এবার ওয়াইল্ড হয়ে গেল। জিগনেশিয়া ব্যক্তি হচ্ছে মাইল্ড, সে কখনো এরকম করতেই পারে? আজকে ওয়াইল্ড অবস্থায় আপনি দেখলেন, এই ওয়াইল্ড অবস্থায় আপনি দেখে ইগনিশিয়াকে চিনতে পারবেন না। তাহলে ওই অবস্থাটাকে দেখে একবার, যখন সে শান্ত অবস্থায় থাকে তখন তার আচরণগুলো সম্বন্ধে একটু জানুন। দুটো অবস্থাকে মিল করলেই মেডিসিনটা বার হয়ে আসবে। রিয়াকশন প্লাস নেচার ইজ ইকুয়াল টু সিমিলিমাম। ইনজাস্টিস ক্যান নট সাপোর্ট ওয়াইল্ড ডিফিয়েন্ট অডাসিটি। ডাক্তার প্রেম শর্মা বলেছেন, ইগনিশিয়া ব্যক্তি খুবই খাঁটি লোক। সে সব কিছুতেই আন্তরিক ও সততার সাথে করে। তার অভিধানে অবহেলা বলে কোনো শব্দ নেই। সে একজন পূর্ণ বিশ্বাসী, দায়িত্বশীল, কর্তব্যনিষ্ঠা মানুষ। সে পূর্ণ বিশ্বস্ততার সাথে কাজ করে এবং সবসময় অন্যদের প্রতি সহানুভূতিশীল, দরদি থাকে, যা অন্যদের মনে ভালো প্রভাব সৃষ্টি করে। সে এই সব কিছুই নৈতিকতা, সামাজিক বাধ্যবাধকতা ও বিবেকের ন্যায্য বিবেচনা থেকে করে। সে সম্পূর্ণ দায়িত্বশীলতা ও সৎ উপার্জনের বিনিময়ে সুনাম সামাজিক অবস্থান অর্জন করে, সুনাম ও সামাজিক অবস্থান অর্জন করে। তার কাজের মধ্যে, আচরণের মধ্যে কোনো ভুল থাকে না। সে অন্যদের নিকট থেকেও একই রকম আচরণ প্রত্যাশা করে। এটাই হচ্ছে মোরালিটি। আমি আপনার সঙ্গে যেমন ভালো ব্যবহারটা করছি, আপনারও উচিত আমার সঙ্গে ওই ভালো ব্যবহারটা করা। যদি আপনি তা না করেন, এটা হচ্ছে আপনার জন্য অন্যায়। তা মেনে নেওয়া যাবে না। কি করবে? আপনার সঙ্গে অন্যায় আচরণটি হতে থাকলে সে সহ্য করবে। যদি দেখে যে আপনার অন্যায়ের দ্বারা তার মান সম্মান নষ্ট হওয়ার ভয় রয়েছে, আপনাকে এড়িয়ে চলবে, ঝগড়া করবে না। কিন্তু যদি তার পিছনে লেগে যান, এক টাইমে সে বুঝতে পারবে যে আপনি ইচ্ছাকৃতভাবে তাকে হ্যারেস করছেন, ইচ্ছাকৃতভাবে, তখন সে আর সহ্য করবে না, ওয়াইল্ড হয়ে যাবে এবং আপনার সঙ্গে তার কি সম্পর্ক তখন আর সে দেখবে না, যা মুখে আসবে তাই বলবে। ওয়াইল্ড হচ্ছে বন্য। বন্য মানে হচ্ছে যে যেখানে কোনো বাধা থাকবে না, আইন থাকবে না, নিয়ম থাকবে না, নীতি থাকবে না, কিছু নয়। একজন বন্য পশু, সে তার ইচ্ছা মতো চলাফেরা করবে। এটাই হচ্ছে ওয়ার্ল্ড বা বন্য। অর্থাৎ এই বন্য পশুটি, সে যা খুশি তাই করবে। তার কোনো আইন নেই, জেল নেই, বিচার নেই, যা খুশি সে তাই করবে। তার কাজের মধ্যে, আচরণের মধ্যে কোনো ভুল থাকে না। সে অন্যদের নিকট থেকে একই রকম আচরণ প্রত্যাশা করে।
যদি তা না পায় তখন সে তাকে অন্যায় মনে করে এবং তা মেনে নিতে পারে না। সে অত্যন্ত স্নেহশীল বটে, তার গলার টোন কখনোই উঁচু হয় না, অত্যন্ত নরম টোনে কথা বলে, এগুলো অবজারভেশনে পাওয়া যাবে। তারপরও তার কোনো আত্ম অহংকার নেই, সে তার কৃতিত্বের কথা নিজে মুখে প্রচার করে না, সে তার কৃতিত্বের কথা নিজে মুখে প্রচার করে না। আর আমরা এতটুকু যদি একটু কিছু জানি আর যদি কিছু করতে পারি, এটা আমি পেরেছি, আমি সবার আগে এটা আমি করেছি, এটা আমি বলেছি, আমি ছাড়া কারোর ক্ষমতা ছিল না এটা করার, এইবার নিজের সম্বন্ধে বলতে শুরু করে দেব, এই করেছি ওই করেছি, এত কষ্ট করেছি, অত কষ্ট করেছি, তত কষ্ট করেছি, তারপর এত কিছু করে রাত দিন না ঘুমিয়ে আমি এটা করেছি, সব বলে একাকার করে দিই। ইগনিশিয়া এসব বলার প্রয়োজন মনে করে না। ইগনিশিয়া সে মনে করে তার কাজের ধারাবাহিকতা দেখে অন্যরা বুঝুক এবং তার নামে প্রশংসা করুক। সে প্রশংসা ততটুকুই পছন্দ করে যতটুকু ন্যায্য, অতিরিক্ত প্রশংসা সে পছন্দ করে না। Responsibility, taking responsibility too seriously, duty too much sense of duty, affectionate kisses and cares children, sympathetic benevolence, sensitive to moral impression. তো আজ এ পর্যন্তই, ভিডিও অনেকটা লম্বা হয়ে যাচ্ছে, আলোচনা কেমন লাগলো একটু বলবেন আপনারা আপনাদের কমেন্টের মাধ্যমে, অবশ্যই একটু জানাবেন আলোচনা কেমন লাগলো। ডেলিউশন ম্যারিড ইজ, অবশ্যই সবার সঙ্গে সে মনে করে এটা, সে সবার সঙ্গে সুন্দর সম্পর্ক রাখে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। যারা, হ্যাঁ, এই ভিডিওটি অবশ্যই অ্যাম্বিশন অফ হোমিওপ্যাথি ইউটিউব চ্যানেলে আপলোড করা থাকবে, আপনারা এটিকে অবশ্যই পরবর্তীতে দেখতে চাইলে অ্যাম্বিশন অফ হোমিওপ্যাথি ইউটিউব চ্যানেলে গিয়ে দেখতে পারেন, সেখানে আরো অনেক ভিডিও দেওয়া আছে। আর যারা এখনো পর্যন্ত অ্যাম্বিশন অফ হোমিওপ্যাথি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি বা এই নামটি শোনেননি, তারা অ্যাম্বিশন অফ হোমিওপ্যাথি সার্চ দিয়ে খুঁজলেই আপনারা পেয়ে যাবেন। ইউটিউবে গিয়ে অ্যাম্বিশন অফ হোমিওপ্যাথি সার্চ দিলেই পেয়ে যাবেন এবং সেখানে ওই ভিডিওগুলো দেখতে পারেন। হ্যাঁ, থ্যাংক ইউ সাইম ভাই, ভালো থাকবেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বেশ, সবাইকে অসংখ্য 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 ধন্যবাদ জানিয়ে আজকে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। পরবর্তীতে আবার কোনো লাইভে আপনাদের সঙ্গে আবার সাক্ষাৎ হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।